This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাছাই করা বেশ কিছু খবর আপনাদের জন্য। প্রথম ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। দিল্লি বিস্ফোরণে ভরকেন্দ্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ল্যাব বিস্ফোরক তৈরির আখড়া। দ্বিতীয় ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জঙ্গি শাহিন, জঙ্গি মোজাম্মেলও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আত্মঘাতী জঙ্গি ওমর উন নবী সহকারী অধ্যাপক। থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। থার্ড ব্রেকিং নিউজ, দিল্লি বিস্ফোরণের মূল পান্ডা মহিলা ডাক্তার শাহিন। পাকযোগে আটক ৩৯ জন সন্দেহভাজন। জুটি বেঁধে মোজাম্মেল শাহিনের জঙ্গি ছক। বিস্ফোরণের গেম প্ল্যান জানা ছিল এই শাহিনের। নেক্সট ব্রেকিং নিউজ, ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। এবার ৩০ থেকে ৪০ লক্ষ টাকা জোগাড় করে শাহিন। খবর সূত্রে জামাত উল মোমিনাতের মূল পান্ডা শাহিন। ভারতে জেশের মহিলা শাখা জামাত উল মোমিনাত। ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। ফিফথ ব্রেকিং নিউজ, ফরিদাবাদে আজও প্রচুর বিস্ফোরক উদ্ধার। ফরিদাবাদের তিনটি জায়গায় বিস্ফোরকের স্তূপ। দুদিনে ফরিদাবাদে উদ্ধার ২,৯৫০ কেজি বিস্ফোরক। সেক্টর 56-এর বাড়ির মালিকের খোঁজে গোয়েন্দারা। নেক্সট ব্রেকিং নিউজ, সিক্স ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। দিল্লি নাশকতার জের ৩ দিন বন্ধ লালকেল্লা। ড্রোন উড়িয়ে লালকেল্লার আশেপাশের এলাকায় তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি। সেভেন্থ ব্রেকিং নিউজ, পরের ব্রেকিং নিউজের দিকে এবার নজর। রাজধানীতে বিস্ফোরণের তদন্তে বড় তথ্য। টেলিগ্রামে যোগাযোগ রাখছিল ওমর আদিল। টেলিগ্রামে গ্রুপ তৈরি করে তথ্য আদান প্রদান। র্যাডিক্যালাইজড ডক্টরস নামে গ্রুপ তৈরি করে ওমর আদিল। পরের ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। এইট ব্রেকিং নিউজ, এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণে আরো স্পষ্ট পাক যোগ। ডাক্তার উমর জেশের আইইডি বিশেষজ্ঞ। গাড়ি ভর্তি আইইডি নিয়ে আরো বড় নাশকতার ছক ছিল। সম্ভবত তাড়াহুড়োতেই গাড়িতে বিস্ফোরণ। নাইন্থ ব্রেকিং নিউজ, এবার ৯ নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর। দিল্লি বিস্ফোরণের পর আরো এক ডাক্তার গ্রেপ্তার। শ্রীনগর থেকে গ্রেপ্তার ডাক্তার সাজেদ আহমেদ মোল্লা। ধৃত ডাক্তার সাজেদ আহমেদ মোল্লা পুলওয়ামার বাসিন্দা। আত্মঘাতী উমরের বন্ধু ডাক্তার সাজেদ আহমেদ। সাজেদকে নিয়ে ধৃত ডাক্তারের সংখ্যা বেড়ে ৪। দিল্লি বিস্ফোরণে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার ৯। 10th and last breaking news, এই মুহূর্তে লখনৌতে আরো এক ডাক্তারের বাড়িতে অভিযান। চিকিৎসক পারভেজ আনসারির বাড়িতে এটিএস। বাড়ি তালা বন্ধ, পরিজনরা পলাতক। গোপন ডেরায় গা ঢাকা পারভেজ আনসারি। পারভেজ আনসারি ও মোজাম্মেল জিগরি দোস্ত। পারভেজকে ধরতে পারলে মিলতে পারে আরো ক্লু। রেসিন নাকি অস্ত্র, শব্দটা অচেনা লাগছে। চেনা শব্দ বলছি, এটা হচ্ছে রেড়ি। আমরা বলি না রেড়ির তেল প্রদীপ জ্বালাতে লাগে। ক্যাস্টার অয়েল, এই শব্দটাও আপনার খুব চেনা। ঘরে ঘরে ক্যাস্টার অয়েল মাথায় দেওয়া হয়, কিন্তু খেলেই বিপদ, ভয়াবহ বিষাক্ত। পটাশিয়াম সায়ানাইডের থেকেও বেশি বিষাক্ত। সন্দেহ যে মহিউদ্দিনের মতলব ছিল এই টক্সিন অর্থাৎ এই বিষ খাবারে মিশিয়ে একসঙ্গে কয়েক হাজার মানুষকে মেরে ফেলা, জাস্ট মেরে ফেলা। ঘরে একলা বসে নাকি এই রেসিন তৈরির কাজে ব্যস্ত থাকতো মহিউদ্দিন। খুব শিক্ষিত মানুষ ছাড়া এই রকম ডেডলি প্ল্যান করা কিন্তু খুব কঠিন। যে একটা রেসিনকে যে বিষ হিসেবে ব্যবহার করে মানুষ মেরে ফেলা যায়, এরকম ছক যারা করে তার মস্তিষ্ক হতে হবে অত্যন্ত ধারালো এবং কুচক্রিত অবশ্যই। কিন্তু জানেন তো, শিক্ষিত লোক যদি শয়তান হয় তাহলে তার থেকে বড় শয়তান, তার থেকে বেশি মারাত্মক আর কিচ্ছু হয় না। এটা আমরা আমাদের চারপাশে বহু ক্ষেত্রে উদাহরণে দেখতে পাই। মহিউদ্দিন তার প্রমাণ। ভাগ্যিস অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তাকে ধরে ফেলেছিল। তবে ফসকে গিয়েছে উমর উন নবীর বিস্ফোরক বোঝাই গাড়িটা, যে কারণে এই ঘটনাটা ঘটে গেল, এই বিস্ফোরণ ঘটে গেল। কোন বিস্ফোরক সে ফাটিয়েছিল সেটা জানেন? একটা কথা বলে দিই। দেখুন, এই যে ৫-৬ জন ডাক্তার নিয়ে পরপর আমরা দেখতে পাচ্ছি যে এরা সব জঙ্গি। দেখুন, আমাদের দেশের হাওয়া খেয়েছে, এদের বেশিরভাগ নিশ্চয়ই আমাদের দেশেরই লোক। হয়তো পাক মদত পরে প্রমাণিত হবে, কিন্তু খেয়েছে তো আমাদের দেশের হাওয়া, আমাদের দেশেরই লোক।
আমাদের দেশের শিক্ষা পরিকাঠামোকে ব্যবহার করে তারা ডাক্তার হয়েছে, কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। আমাদের দেশ অর্থাৎ মা, দেশ যদি মা হয় তাহলে মায়ের স্তন পান করে মানুষ যেমন বড় হয়, ঠিক তেমন করে দেশমাতৃকার স্তন পান করেই এরা বড় হয়েছে। দেশমাতৃকার সমস্ত উপাদান সেগুলো শরীরে নিয়ে মনে নিয়ে এরা বড় হয়েছে, যে দেশমাতৃকাকে কোতল করছে। দিলে সন্ত্রাসের কোপ, দেশের রাজধানীতে আরও একটা বিস্ফোরণ, ফের রক্তপাত, নিরীহ মানুষের মৃত্যু। দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান এই নাশকতাতেও সহজলভ্য অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল আর ডেটোনেটর ব্যবহার করা হয়ে থাকতে পারে। সন্দেহের ঊর্ধ্বে থাকা এবং সহজলভ্য দুই সামগ্রী এখন প্রাণঘাতী বিস্ফোরক। বারবার বিভিন্ন নাশকতায় জঙ্গিরা ব্যবহার করছে এই দুই সামগ্রী, একটি ডিজেল, অন্যটি অ্যামোনিয়াম নাইট্রেট। আরডিএক্স প্রকিওর করাটা একটু হার্ড, খরচাটা অনেক বেশি হবে। অ্যামোনিয়াম নাইট্রেট সার, বহু জায়গায় ফ্যাক্টরি আছে সারের, ফ্যাক্টরি থেকে বেরিয়ে ডিলারদের কাছে, ডিস্ট্রিবিউটারদের কাছে যাওয়ার কথা। এই টোটাল চেনে কোথাও লিকেজ হচ্ছে, নাহলে যাচ্ছে কিভাবে? এর উপরে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস মেনটেন করার জন্য কিন্তু আইন দরকার। ইন্টেলিজেন্সে না আমাদের কোথাও খামতি থেকে যাচ্ছে। মাওবাদীদের একাধিক নাশকতায় অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহারের অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে। পুলিশ কর্তারা বলছেন 90-এর দশক থেকেই অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে রসায়নের নির্দিষ্ট ফর্মুলায় ডিজেল মিশিয়ে তাকে ডিটোনেট করলেই বিস্ফোরণের এই তত্ত্ব শিখে নিয়েছিল জঙ্গিরা। ফলে দেশ জুড়ে বিভিন্ন নাশকতায় বারবার ব্যবহার হচ্ছে এই দুই সামগ্রী। কিন্তু কেন? ইউরিয়া বা অ্যামোনিয়াম নাইট্রেট ইদানিং ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে মাওবাদীরা প্রচুর ইউজ করেছে এক সময়, বা এখনো করে। ইনফো এক্সপ্লোসিভ বলে আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, আমি নামটা এখানে ক্যামেরায় বলবো না, নির্দিষ্ট পরিমাণে মিলিয়ে সেটাকে যদি ডিটোনেট করে দেওয়া যায়, সেটা প্রায় অলমোস্ট আরডিএক্স এর মতো এফেক্ট আসে। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক উদ্ধার হয়, আর তার কয়েক ঘন্টা পরেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণ, ফের নিরীহর মৃত্যু। কিন্তু আগের ঘটনার চেয়ে ফারাক এটাই, এখানে কোনো শার্পনেল বা স্প্লিন্টারের নমুনা মেলেনি। ফলে প্রশ্ন ওঠে, জঙ্গিদের কি এটা নতুন কৌশল, অসম্পূর্ণ আইডি, নাকি পরিকল্পিত ফিদায় হামলা? জঙ্গি মডিউলের বাকি সঙ্গীদের পরপর ধরা পড়তে দেখেই কি তাড়াহুড়োয় মৃত্যু জঙ্গি উমরের? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন গোয়েন্দারা। हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। के पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ সহ দেশের যত হাই প্রোফাইল নিরাপত্তা এজেন্সি আছে। কাল থেকে দফায় দফায় বৈঠকে অমিত শাহ, আজ উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন সর্বশক্তি দিয়ে খুঁজে বের করতে হবে কালপিটদের, এবং সেটা দ্রুত। প্রতিটি কালপিটকে খুঁজে বার করতে হবে। উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহ, যেখানেই লুকোক খুঁজে বার করে চূড়ান্ত শাস্তি দিতে হবে, আধিকারিকদের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকারের বার্তাটা খুব স্পষ্ট, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। আর এদিকে বিস্ফোরণের 24 ঘন্টা কাটতে না কাটতেই দায় কার, দোষ কার খুঁজতে নেমে পড়েছে রাজনীতি, যেটা যথারীতি সব ক্ষেত্রেই হয়। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছবে তদন্তকারী এজেন্সি। ভুটান সফরে গিয়ে দিল্লি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর। ইতিমধ্যে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সি। রাতেই ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর সকালেই
সোশ্যাল মিডিয়ার পোস্টে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়া সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না। ষড়যন্ত্রের ভরকেন্দ্র ফরিদাবাদ। সোমবারই ফরিদাবাদ থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। তারপরই দিল্লিতে বিস্ফোরণে ব্যবহার করা হয় একটি সাদা i20 গাড়ি HI-26 CE 7674। কোন পথে ফরিদাবাদ থেকে দিল্লিতে সেই ঘাতক গাড়ি নিয়ে ঢুকলো উমর নবী? পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল 7:30টায় ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে দেখা যায় এই i20 গাড়িটি। সকালে 8:13-তে বদরপুর টোল প্লাজা দিয়ে দিল্লিতে ঢোকে। সকাল 8:20 নাগাদ গাড়িটি দেখা যায় ওকলার একটি পেট্রোল পাম্পের সামনে। গাড়ি নিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে ঢুকতে দেখা যায় উমরকে। প্রায় 3 ঘন্টা পর সন্ধ্যে 6:22 পার্কিং লট থেকে বেরোয় গাড়িটি। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই স্পট, আমি ক্যাম্পাসে অনুদীপকে একবার স্পটটা দেখাতে বলবো যে সেই স্পটটা এখন সম্পূর্ণ পর্দা দিয়ে ঘিরে ফেলা, কর্ডন করে রাখা হয়েছে। 6:52 নাগাদ এই ঘটনাস্থলে আসে। তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালে বিস্ফোরণ। এই ঘটনায় সোশ্যাল পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নাম্বার 2-র দাবি, সিট গঠন করে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হোক। কেন বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এইভাবে তার পতন ঘটছে? কেন there is a collapse of internal security? देश की आंतरिक सुरक्षा की पतन क्यों हो रही है? এই প্রশ্নের জবাবটা কে দেবে? দুঃখজনক ঘটনা, কিন্তু আমাদের এজেন্সিরা তার সাথে সাথে বেশ এর থেকেও একটা বড় ঘটনা ঘটা কিন্তু আটকাতে পেরেছে। একজন মানুষের মৃত্যুও অ্যাকসেপ্টেবল নয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের এজেন্সি এবং সরকার করবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভুটান। ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে কোত্থেকে? যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীকে লুকিয়ে রাখতে সহায়তা করে, যারা রোহিঙ্গাদেরকে এখানে রাখতে উৎসাহ দেয়, তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ এমনিতেই গত 1 মাসের বেশি সময় যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায়। মমতা তাকে মির্জাফর পর্যন্ত বলতে বাকি রাখেননি। এই স্যার নাকি তাঁরই মস্তিষ্ক প্রসূত এবং তিনি গদ্দার, তাকে বিশ্বাস করা যায় না, প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মমতা। এইবার দিল্লি বিস্ফোরণের পর অমিত শাহর দিকে আক্রমণের তীর আরও শানিত করল তৃণমূল। শুনুন, পদত্যাগ চাইছে তৃণমূল। নিচ্ছেন না, অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে। 2015 সালে গুরুদাসপুর হামলায় 10 জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে পুলিশ কর্মীরা ছিলেন। আপনি ওই 2015 সালে উধমপুরে বিএসএফ কনভয়ের উপরে সন্ত্রাসবাদী হামলায় জওয়ান আর সাধারণ মানুষ প্রাণ হারায়। আপনি যদি দেখেন 2016 সালে উরির সেনা শিবিরে সন্ত্রাসী হামলায় 17 জন শহীদ হন। এই ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনে প্রচার করেছিলেন যে আমরা দুজনেই হচ্ছে জাতীয় নিরাপত্তার রক্ষক। যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি, যেদিন বোম বিস্ফোরণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দুটো প্রেস কনফারেন্সের মধ্যে তার জামার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আস্থা পাচ্ছি না, কারণ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যখন তিনি স্পট ভিজিট করেছেন
এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এখানে কি কোনো টেররিস্ট অ্যাটাক মনে হচ্ছে, বললো আভি নেই মালুম। মানে এখনো, তখন তিনি নির্দিষ্টভাবে টেররিস্ট অ্যাটাক কিনা বলতে পারছেন না। আমাদের মনে আছে, কেউ বলেনি ভারতবাসী। তাই ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে, আর যারা গলা ফাটাচ্ছে তারাই তো এই ধরনের শক্তির তাবেদার। একটা ব্রেকিং নিউজ শেয়ার করবো আপনাদের সঙ্গে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, সংবাদ মাধ্যমে জেনেছি দল আমাকে সাসপেন্ড করেছে। দলীয় সংবিধানের কোন ধারা মেনে আমাকে সাসপেন্ড করা হলো জানতে চেয়েছেন পার্থ চিঠিতে। আর কি লিখেছেন কথা বলবো আমাদের রাজনৈতিক সংবাদদাতা আমার সতীর্থ সৌরভ গুহা আছেন সঙ্গে। সৌরভ। রাজাদা, আজকেই কিন্তু বেরিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং যেটা পাওয়া যাচ্ছে সূত্রের খবর, জেলবন্দি থাকা অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই চিঠি পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে, এবং একই সঙ্গে সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে। সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে পার্থ চট্টোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে সংবাদ মাধ্যমে জেনেছি দল আমাকে এক্সপেলড করেছে বা সাসপেন্ড করেছে, অর্থাৎ তার কাছে কিন্তু কোনো সাসপেনশন বা এক্সপালশনের কিন্তু কোনো বহিষ্কারের কিন্তু কোনো চিঠি তার কাছে এসে পৌঁছয়নি। সূত্রের খবর, এই চিঠি এই কথাই কিন্তু তিনি লিখেছেন, এবং তিনি আরো একটু চ্যালেঞ্জের সুরেই সেই চিঠিতে নাকি লিখেছেন যে দলীয় সংবিধানের কোন ধারায় আমাকে এক্সপেলড করা হলো তার ব্যাখ্যা তিনি চেয়েছেন। পাশাপাশি তিনি যেটা লিখেছেন যে সেই সাংবাদিক সম্মেলন কিন্তু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিঠি নব্য সেনাপতি এই কথাটার উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি এও বলেছেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে অভিযুক্ত নেতাদের পাশে দল দাঁড়ায়, সেক্ষেত্রে তার পাশে দল কেন বা কেন দাঁড়াচ্ছে না, এই নিয়েও কিন্তু ক্ষোভ তিনি কিন্তু চিঠিতে প্রকাশ করেছেন। এবং যেটা কথা হচ্ছে যে এই চিঠি কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির কাছেও কিন্তু তার প্রতিলিপি পাঠানো হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যেটা বলছেন যে তিনি সংবাদ মাধ্যমে জেনেছেন তার কাছে এই ব্যাপারে দলের তরফে কোনো সূচি বা দলের তরফে কোনো। অনেক ধন্যবাদ সৌরভ, তোমাকে মনে করিয়ে দিই, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে, এবং দর্শকদেরও মনে করিয়ে দিই কুণাল ঘোষকে যখন সাসপেন্ড করা হয়েছিল সেই প্রেস কনফারেন্সে আমরা ছিলাম। এই কথা যখন বড় নেতারা 3 জন বসে ঘোষণা করেছিলেন তৃণমূলের, তখনও তার পরবর্তীকালে তার 3 বছর পর পর্যন্ত কুণালবাবু বলে যেতেন যে আমার কাছে কোনো চিঠি আসেনি। ফলে তৃণমূলে এটাই ধারা, এইটুকু কিন্তু আপনারা আমরা হলফ করে বলতে পারি, অন্যর ক্ষেত্রেও তাই আমরা দেখেছি। আসছি পরবর্তী খবরে। কার্ল মার্কসের একটা কথা নিয়ে খুব বিতর্ক হয়, সারা জীবন বিতর্ক আছে এবং থাকবে, যে ধর্ম হচ্ছে জনগণের আফিম। মার্কস বিরোধীরা বলেন যে এই মন্তব্য আসলে ধর্মের বিরোধিতা, আবার যারা মার্কসপন্থী বা মার্কসবাদী তারা বলেন মোটেই এটা ধর্মের বিরোধিতা নয়। তিনি কি বলেছিলেন? মার্কস বলেছিলেন ধর্ম হচ্ছে নির্যাতিত জীবের দীর্ঘশ্বাস, হৃদয়হীন জগতের হৃদয়, আত্মাহীন অবস্থার আত্মা, এবং ধর্ম হচ্ছে জনগণের আফিম। এ নিয়ে বিতর্ক কোনো দিনই থামবে না, চলতেই থাকবে, এটা চিরকালীন বিতর্ক। কিন্তু দেখুন, ধর্ম আফিম কি আফিম নয় আমি বলতে পারবো না, রাজনীতি যে আফিমের নেশার মতো এতে আধুনিক মানুষের কোনো সন্দেহ থাকতে পারে না। হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের এখানে অনুগামীদের প্রচন্ড ভিড়, রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ এই ভিড় সামলাতে। ফলোয়ারদের উদ্দেশ্যে হাত জোড়ো করে রীতিমতো তিনি অনুরোধ করেন যাতে সবাই শান্ত হয়। চট্টোপাধ্যায় এক্ষুনি বেরোলেন এবং অনুগামীদের ভিড়, প্রচন্ড ভিড় অনুগামীদের, অর্থাৎ উপচে পড়া ভিড় আজকে সকাল থেকে দেখা যাচ্ছিল এখানে হাসপাতাল চত্বরে। বাইক মিছিল করে অনুগামীরা আসেন, তার নাকতলাতে বাড়ির সামনেও কিন্তু তার অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন্দ্রীয় গভর্নমেন্টের থেকে এজেন্সি পাঠিয়ে ছাটিয়ে নানা রকম তার বিরুদ্ধে কিছু জিনিস আনলো। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে এর জন্য পার্থদা কোনো রকমভাবেই দায়ী না।
ওনার রাজনৈতিক উত্থান এবং ওনার প্রাজ্ঞ, ওনার পেন এবং ওনার মুখ, এটাই ছিল ওনার শত্রু। আমি যখন অনুব্রত ছাড়া পেয়েছিল তখন রাত 3:30টার সময় আমি এখান থেকে রওনা দিয়ে অনুব্রতর বাড়িতে গেছিলাম। আমি তখন বলেছিলাম যে আজকে অনুব্রত ছাড়া পেয়েছে, হ্যাঁ, আর আগামী দিন পার্থদা ছাড়া পাবে। ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা এই মুহূর্তে নাগতলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরে অনুগামীদের যে ভিড়, সেই ছবিটাই কিন্তু দেখাচ্ছে। রাজনীতি, বলিহারি রাজনীতি, বলিহারি রাজনীতি। গ্রেফতার হওয়ার পর মেডিকেল টেস্ট করাতে যাওয়া পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুঁড়েছিলেন এক মহিলা, মনে আছে? তখন পার্থবাবুকে বারবার শুনতে হয়েছিল চোর 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 এইরকম আওয়াজ। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার কয়েকদিন পরেই দলের মহাসচিবকে সাসপেন্ড করে দিয়েছিল তৃণমূল। তারপর 3 বছর 3 মাস 19 দিন পর জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। সব জায়গায় থিকথিকে ভিড়। হাসপাতাল চত্বরেই স্লোগান উঠল, হাসপাতাল থেকে বাড়ি। বারবার শুনলেন তার নামে জিন্দাবাদ স্লোগান। ফুল উড়ে এলো, আবেগে চোখ ছলছল করে উঠল। এরই নাম রাজনীতি, বারে বার রাজনীতি, বলিহারি বলিহারি। প্রথম কথা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় 3 বছরের বেশি জেলে। কোনো মানুষকে আপনি অনির্দিষ্টকালের জন্য জেলে রাখতেই পারেন না। ভারতবর্ষের আইন, যদি ইডি সিবিআই এর জন্য আইন পরিবর্তন করেছিল, সুপ্রিম কোর্ট আবার ধ্যাচানি দিয়ে আইনটাকে বদলাতে বাধ্য করেছে। আদৌ এই দুর্নীতি হয়েছে কিনা বা হলেও কি ম্যাগনিটিউডে হয়েছে সেটাই প্রমাণিত নয়। তো ছোটোবেলা তো ওকে আমরা কাতুমুড়ি রাখতাম, তারপর পরবর্তীকালে রাজনীতি করতে করতে একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তখন পার্থচার্যী বলেও সুপরিচিত সারা পশ্চিমবঙ্গে। তারপরে অনেকগুলো মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছিল, রাজনৈতিকভাবে অনেক দায়িত্ব ছিল। পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পর যদি দেখতেন যে পার্থবাবুর ছায়া বা তার কোনো অনুগামী এদিক দিয়ে আসছেন, তখন তৃণমূলের নেতারা উল্টো দিকের গলি ধরতেন এম্বারাসমেন্টে পড়ে। ববি হাকিমের কথা মনে আছে? এখন সুর শুনছেন? পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, শাসক দলের মহাসচিব ছিলেন তিনি, ভারী ভারী দপ্তরের মন্ত্রী ছিলেন, এখনও হেভিওয়েট আছেন। ওই যে অনুগামীদের ভিড় দেখালাম, জামিনে জেল মুক্তির পরও পুলিশ পাহারা দিয়ে বাড়ি পৌঁছে দিল। হেভিওয়েটদের ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা হয়, তাদের লাইফস্টাইল অন্যরকম হয়। আম পাবলিকের মতো তো হতে পারে না। গুরুতর অসুস্থ বলে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল জামিন পাওয়ার পর আজ দিব্যি সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন। ওয়াও! পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী গতকাল জামিন পেয়েছেন এবং তিনি আজকে হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছেন। এবং এটা কোইন্সিডেন্টাল হয়তো হতে পারে যে জামিন পাওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন এবং বাড়িতে ফিরছেন। যতদিন জামিন পাচ্ছিলেন না ততদিন অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন। একটা দারুণ প্রেমের গান আছে জানেন তো, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। প্রেমের কথাই বলছি। পার্থ প্রেমের স্লোগান উঠল, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ কথাটা একবারও শোনা যায়নি, কিন্তু বারবার বন্দে মাতারাম, জয় বাংলা বোঝার জন্য যথেষ্ট। হাসপাতালের সামনে ছবিটা আরও খুললাম। 3 বছর 3 মাস পরে বাড়ি ফিরছেন পার্থ চট্টোপাধ্যায়। তার অনুগামীরা সকাল থেকেই হাজির হাসপাতাল চত্বরের সামনে। ব্যানার লাগিয়ে এসছেন যারা, যেখানে সেই ব্যানারে লেখা রয়েছে বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই। খুব ভালো লাগছে, এতদিন পরে পিছে সত্যের জয় হয়েছে। যাই হোক, অনেক চেষ্টাই করা হয়েছিল, তো যে যার জায়গায় সে ফিরে আসছে। এখন কোথায় দেখতে চাইবেন ওনাকে? দেখতে চাইবো উনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটা, তারপরে দেখা যাক কি হয়। বেহালা যে জায়গাটা ছিল, যারা দেখেছে যে কীভাবে বেহালে অশান্তি ছিল, এই অশান্তি যারা বেহালে শান্ত জায়গায় এনেছেন, তার নাম পার্থ চট্টোপাধ্যায়। তা আমাদের ভালোবাসা, আমাদের আশা তার প্রতি আছে। আমাদের এত উন্নয়ন হয়েছে, পার্থটা ছিল, আমাদের বেহালা পশ্চিমে এত উন্নয়ন হয়েছে, আমরা চাই আবার পার্থটাকে দেখতে চাই। সামনে বিধানসভা ভোট আসছে, চাইবেন যে পার্থ? অবশ্যই আমরা চাই, পার্থটাকে আমরা দেখতে চাই।
বেহালা পশ্চিমে দেখতে যাই। ওনাকে ছাড়া আমরা ভাবতেও পারি না। আমাদের বেহালাটা যদি উন্নয়ন করে থাকে তো পার্থ চ্যাটার্জি। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কে আবার দেখার দাবি করছেন তার সেই অনুগামীরা। অবশ্যই বেহালা পশ্চিমে চাইছি, 25 বছরের বিধায়ক, মানুষের জন্য যা কাজ করেছেন শুধু আমরা চাইছি না, নাগরিক বৃন্দ চাইছে। শুধু হাসপাতালের সামনে নয়, নাগরিক বৃন্দের নামে ফ্লেক্সে 6 লাখ হয়ে গেছে বেহালা পশ্চিম বিধানসভা, যেখানকার এমএলএ এখনও পার্থবাবু। পার্থ চট্টোপাধ্যায় এখনও ওই কেন্দ্রের এমএলএ, তিনি তো পদত্যাগ করেননি এমএলএ পদ থেকে, কিন্তু তাকে তো সাসপেন্ড করেছে তৃণমূল। তাহলে কি করে তিনি বেহালা পশ্চিমে লড়বেন, এই যে দাবিটা উঠছে? তৃণমূল বুঝতে পারছে না যে কি করবে, গিলবে না হজম করে নেবে না ফেলে দেবে, উগলে দেবে। পার্থবাবুকে নিয়ে সেই অবস্থায় আছে। তারপরে ঠিক দুদিন পর জড়িয়ে ধরবে, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, এটা বলে ঠিক দেখবেন আবার জড়িয়ে ধরবে। কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন। যার জন্য করি চুরি সেই বলে চোর, তাই তো আর হতে পারে না। আদৌই দুর্নীতি হয়েছে কিনা বা হলেও কি ম্যাগনিটিউডে হয়েছে সেটাই প্রমাণিত নয়, কিন্তু তারপরও দল পার্থ চট্টোপাধ্যায়কে বেনিফিট অফ ডাউট না দিয়ে মানুষকে বেনিফিট অফ ডাউট দিয়েছে, কারণ অভিযোগ উঠেছে। কিন্তু করাপশনটাই প্রমাণিত হয়নি সিবিআই ইডির অপদার্থতার জন্য। পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজেস্ট এইড, তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, সেই অর্থ তো এমনি এমনি আসেনি। আমার বিশ্বাস নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় আদৌ সাজা পাবেন কিনা সে তো ভবিষ্যৎ বলবে। তার অনুগামীদের আবেগ তো দেখলেনি। আরও গোলমাল আছে, পশ্চিমী ঝঞ্ঝার ভয় আছে। পশ্চিমী ঝঞ্ঝা কেন বলছি? পশ্চিমী ঝঞ্ঝা বেহালা ওয়েস্ট। এই কয়েকদিন আগে অভিষেকের হাত ধরে তৃণমূলে সসম্মানে ফিরেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তার আগেই এনকেডিএ চেয়ারম্যান পদ পেয়েছিলেন তিনি। এবং ওই বেহালা পশ্চিমেই শোভনের নামে ফ্লেক্স লাগানো হয়েছিল বিস্তর। সুতরাং পশ্চিমের ঝঞ্ঝা কিন্তু দেখা যাচ্ছে এখন থেকেই। সেখানেও কোনো দলের নাম দেওয়া ছিল না, মানে ওই নাগরিকবৃন্দ। এবার আর এক দল নাগরিকবৃন্দ ফ্লেক্স লাগালেন পার্থবাবুর জন্য। এক ফুল দো মালি, বেহালা পশ্চিম একটাই কেন্দ্র, দাবিদার দুই। এক বেহালা পশ্চিম, দুই হেভিওয়েট দাবিদার। দীর্ঘ 15 বছর পর সাজা ঘোষণা। 2010 সালের 18 মার্চ হুগলির গুড়াপে খুন হন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। মঙ্গলবার খুনে অভিযুক্ত 8 সিপিএম কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। গত 6 নভেম্বর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক। 3 মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার। পূর্ব মেদিনীপুরের ময়না বিডিও অফিসে মহিলাদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। বিজেপির নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ। দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে বঞ্চনার অভিযোগ 12,000 মহিলার। মুর্শিদাবাদের ডোমকলে 50টি সকেট বোমা উদ্ধার। গত 10 দিনে প্রায় 1000 বোমা উদ্ধার। ডোমকলের হরিশঙ্করপুরে অভিযান তল্লাশি চালিয়ে 2টি জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে। জেলায় এত বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। ফের ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ। বালুরঘাট গাজল 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়। রক্তজনিত সমস্যা নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আদিবাসী মহিলাকে। হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ পরিবারের।